আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি তাস্কা জুনিয়র 1214 আইএল এসসি গাড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদিও এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, তবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে এই 1214 গাড়ি নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। সব কিছু বিস্তারিত এক ভিডিওতে জানতে পারবেন। তাস্কা জুনিয়র 1214 আইএল স্লিপার গাড়িটা বর্তমানে কোম্পানি থেকে 5 বছর অথবা 4 লক্ষ কিলোমিটার পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। তবে শর্ত হচ্ছে কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে গাড়িটা সার্ভিস করাতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী গাড়িটা ব্যবহার করতে হবে। তাস্কা জুনিয়র 1214 আইএল এসসি এই কথার অর্থ হচ্ছে, আইএল এর অর্থ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন পাম্প এবং এসসি অর্থ এটা হচ্ছে স্লিপার কেবিন, মানে এখানে ঘুমানোর জন্য একটি বেড দেওয়া আছে। সামনের ফ্রন্ট ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্পটা খুবই উজ্জ্বল আলো প্রদান করে এবং এটা সম্পূর্ণ আলাদাভাবে অ্যাসেম্বল করা। যদি সামনে থেকে গাড়ির নিচের অংশ দেখি তবে ভিউটা এমন দেখাবে। এখানে সামনের এক্সেলটা হচ্ছে আই সেকশন রিভার্স ইলিওয়াট এবং যে সাসপেনশন সিস্টেমের যে পাতিগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ শ্যাকল অ্যান্ডেড লিফ স্প্রিং। প্রতি পাশে 10 পিস করে পাতি দেওয়া আছে। ডান পাশে 10 পিস, বাম পাশেও 10 পিস, টোটাল 20 পিস পাতি সামনে ব্যবহার করা হয়েছে। যদি সামনে থেকে নিচু হয়ে দেখি তবে ভিউটা এমন থাকবে। এখানে হচ্ছে সামনে ইন্টারকুলার এবং পিছনে হচ্ছে রেডিয়েটর, যেহেতু এই গাড়িটা টার্বোচার্জড এবং ইন্টারকুলার যুক্ত। কেবিনে ওঠানামা করার জন্য এখানে 2টা ফুট স্টেপ দেওয়া আছে। অনেক গাড়িতে একটা ফুট স্টেপ দেওয়া থাকে, যে কারণে উঠতে গেলে অনেক সময় দেখা যায় যে প্যান্ট ছিঁড়ে যায় বা পায়ে টান লাগে। আর এই গাড়িতে যে টায়ারগুলো ব্যবহার করা হয়েছে সে টায়ারের সাইজ 9 আর 20। 9 আর 20 বলতে এখানে হচ্ছে টায়ারের সাইজ 9, আরতে হচ্ছে সবগুলোই রেডিয়াল টায়ার এবং 20 হচ্ছে রিমের সাইজ। যদি বাম পাশ থেকে দেখি তাহলে কেবিনের ভিউটা এমন দেখাবে। সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ব্লু রঙের, উপরে প্রক্সিমিটি মিরর, সামনে হচ্ছে 2টা রিয়ার ভিউ মিরর এবং এখানে একটি ভেন্টিলেটর গ্লাস দেওয়া আছে, যেটা আপনি গাড়ি চালনা করার সময় খুলে রাখতে পারবেন এবং এখানে খুবই প্রচুর পরিমাণে বাতাস কেবিনের ভিতরে প্রবেশ করবে। এই গাড়িতে 12 ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা 110 এম্পিয়ার আওয়ারের। এই গাড়িতে স্যাসিসের সাথে উপরে একটি রানার স্যাসিস দেওয়া আছে এবং স্যাসিস ও রানার স্যাসিসের ভিতরে মাঝে একটা বেল্ট দেওয়া আছে। আপনারা যখন গাড়িটা বডি করবেন তখন নতুন করে আর রানার স্যাসিস কেনা লাগবে না বা এই বেল্টটাও কেনা লাগবে না। স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট 60টা টায়ার দেওয়া আছে। সামনে 2টা, পিছনে 4টা এবং স্পেয়ারে 1টা, টোটাল 60টা টায়ার। এবং এই টায়ারগুলো সবগুলোই হচ্ছে রেডিয়াল টায়ার, এখানে কোনো সুতার টায়ার ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে স্পেয়ার টায়ার। আর এই টায়ারটা হচ্ছে একটা হ্যাঙ্গারের সাথে ঝুলানো অবস্থায় আছে। এখানে একটা মেকানিক্যাল সিস্টেম দেওয়া আছে। আপনি যখন স্পেয়ার টায়ারটা নামাতে যাবেন এখানে যে ব্র্যাকেটটা আছে এটা সামনে পিছিয়ে করবেন এবং হচ্ছে এখানে যে লিভারটা আছে লিভারটা ঘোরালে অনায়াসে স্পেয়ার টায়ারটা নিচে নেমে যাবে। পিছনে সাসপেনশনে লিফ স্প্রিং মেইন এবং হেল্পার উভয় দেওয়া আছে। মেইনে দেওয়া আছে হচ্ছে 11 পিস এবং হেল্পারে আছে 9 পিস, টোটাল 20 পিস লিফ স্প্রিং দেওয়া আছে। ডান পাশে 20 পিস, বাম পাশেও 20 পিস। ব্রেকিং সিস্টেমে সম্পূর্ণ এয়ার ডুয়েল লাইন এস ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
এবং শুধুমাত্র পিছনের চাকায় হ্যান্ড ব্রেক দেওয়া আছে। আর এই হ্যান্ড ব্রেকটাও সম্পূর্ণ হচ্ছে পেনিয়ামেটিক। যদি আমি উপর থেকে দেখি তবে এমন ভিউ দেখাবে। এখানে ডিফারেনশিয়ালের অয়েল ধারণ ক্ষমতা 12 লিটার এবং এই ডিফারেনশিয়াল অয়েলটি 40 থেকে 42,000 কিলোমিটার পরে পরিবর্তন করতে হবে। অনেকে আছে যে ডিফারেনশিয়াল অয়েলটা নির্দিষ্ট সময় পরিবর্তন করে না। আপনি যদি গালফ অয়েল ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে 40 থেকে 42,000 কিলোমিটার পর পর এই অয়েলটা পরিবর্তন করতে হবে, নয়তো আপনার টেইল ক্রাউন নষ্ট হয়ে যাবে। যদি স্যাসিসের পিছন থেকে নিচের দিকে দেখি তবে ভিউটা এমন দেখাবে। এখানে পিছনের সাসপেনশনে শ্যাকল অ্যান্ডেড মাল্টিলিফ লিফ স্প্রিং ব্যবহার করা হয়েছে। মেইনে দেওয়া আছে 11 পিস এবং হেল্পারে দেওয়া আছে 9 পিস। হেল্পার বলতে যে উপর থেকে উপরে যে লিফ স্প্রিংগুলো দেখছেন এগুলোকে বলে হচ্ছে হেল্পার। কাট পিস ছোটো পিস সহ এখানে দেওয়া আছে 9 পিস এবং নিচেরগুলোকে বলে হচ্ছে মেইন। এই মেইনে দেওয়া আছে 11 পিস, টোটাল 20 পিস। ডান পাশেও 20 পিস পাতি, বাম পাশেও 20 পিস পাতি, টোটাল 40 পিস পাতি দেওয়া হয়েছে। অনেক মহাজন তাদের গাড়িতে অধিক লোড নেওয়ার জন্য গাড়িতে অতিরিক্ত লিফ স্প্রিং যোগ করে। এই অতিরিক্ত লিফ স্প্রিং এখানে দেওয়ার ফলে এখানে যে লিফ স্প্রিংগুলো আছে এটা সম্পূর্ণ খেলতে পারে না, তখন লিফ স্প্রিং ভাঙার ভয় থাকে। আবার অনেকে করে কি যে পুরাতন লিফ স্প্রিং এখানে দেয়। পুরাতন যে লিফ স্প্রিংটা আছে এটা তো টেনশন এমনি নষ্ট হয়ে গেছে, তো আপনি যদি এখানে টাকা বাঁচানোর জন্য পুরাতন লিফ স্প্রিং দেন তো ওই লিফ স্প্রিং তো নতুন লিফ স্প্রিংয়ের মতো আর টেনশন নিতে পারবে না, তো এটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তো যদি কেউ নতুন লিফ স্প্রিং এখানে অতিরিক্ত লিফ স্প্রিং যোগ করতে চান তবে অবশ্যই নতুন লিফ স্প্রিং দেবেন। লিফ স্প্রিং হ্যাঙ্গার এটা অনেক হার্ড এবং মজবুত করে দেওয়া হয়েছে। এখানে পোলটা অনেক বড়ো করে দেওয়া হয়েছে, শাকল পিনটাও অনেক বড়ো করে দেওয়া হয়েছে। পিছনের 2 চাকার ভিতরে দেখেন চাকার উভয়ের মাঝে একটা বড় ফাঁকা দেওয়া হয়েছে। যখন আপনি অধিক মালামাল লোড দেবেন তখন এই 2 টায়ারের পেটে ঘষা লাগবে না। এখানে একটা ফুয়েল ট্যাঙ্ক দেওয়া আছে এবং এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 212 লিটার এবং এই ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। যদি আমরা ফুয়েল ট্যাঙ্কের মুখটা দেখি, এটা দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণ লক সিস্টেম। এটা আপনার চাবি দিয়ে লক দিয়ে রাখতে পারবেন, তখন চাবি ছাড়া এটা খোলা যাবে না। এখানে কাটিং শাফটের ভিতরে দাঁত দেওয়া আছে, এই যে দাঁত, যে কারণে কাটিং শাফটে কখনো নাট বোল্ট নষ্ট হবে না। এই যে কাটিং শাফটের এই নাট বোল্টগুলো কাটবে না। যদি এখানে খেয়াল করেন দেখেন এইখানে যে একটা এই যে এখানে একটা গার্ডার দেওয়া হয়েছে, এই গার্ডারটা এখান থেকে এই যে ইঞ্জিন বরাবর ওপাশে পাস করে দেওয়া হয়েছে। যদি আমি আমার পাশে দেখাই, এখানে
এই যে এখানে এই গার্ডারটা এখান থেকে নিয়ে ওই যে ইঞ্জিন বরাবর দিয়ে দেওয়া হয়েছে। যখন গাড়িতে আপনি অধিক মালামাল লোড নেবেন এবং বডিটা এ পর্যন্ত করবেন, তখন ব্রেক দেওয়ার পরে বারবার এখানে আপনার গাড়ির সে লোডটা এখানে বল দেয়, সকল চাপ এখানে দিতে থাকে, তখন এখান থেকে স্যাসিসটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এখানে গার্ডার দেওয়ার ফলে এই স্যাসিসটা এখান থেকে আর ভাঙবে না। আরেকটা বিষয় দেখুন, উপরে যে রানার স্যাসিসটা দেওয়া হয়েছে, এই রানার স্যাসিসটা এখান থেকে কার্ভ করে এই যে এখানে দেওয়া হয়েছে, ডিজাইন করে দেওয়া হয়েছে। অনেকে আছে এই বরাবর রেখে দেয় সমান করে, তখন হয় কি বারবার এখানে ঘষা লেগে লেগে ওইখানটা ফেটে যায়। এয়ার ট্যাঙ্ক রিজার্ভার দেওয়া হয়েছে 1, 2, 3, টোটাল 3টা। হুইল বেজ 4750 মিলিমিটার, ফ্রন্ট ওভারহ্যাং 1338 মিলিমিটার বা 4.39 ফিট, রিয়ার ওভারহ্যাং 2370 মিলিমিটার অথবা 7.78 ফিট। গাড়ির দৈর্ঘ্য অর্থাৎ সম্পূর্ণ গাড়ির দৈর্ঘ্য 8458 মিলিমিটার বা 27.75 ফিট। গাড়িটার প্রশস্ত 2307 মিলিমিটার বা 7.57 ফিট। টার্নিং সার্কেল ডায়া 17400 মিলিমিটার বা 57.09 ফিট। টার্নিং সার্কেল ডায়া বলতে এই গাড়িটা কতটুকু জায়গার ভিতরে মোড় নিতে পারে সেটাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে ডিডি ইউনিট। এটার কাজ গাড়িতে যে হাওয়াটা প্রবেশ করবে বুস্টার দিয়ে এবং রিজার্ভ ট্যাঙ্কে প্রবেশ করার আগে সেই বাতাসটাকে ভালো করে শুষ্ক করে তারপর রিজার্ভ ট্যাঙ্কে প্রবেশ করানো। এখানে আরেকটা এই যে পাইপ দেওয়া আছে, এই পাইপটার কাজ হচ্ছে গাড়িটা যখন রানিং হবে তখন এই ডিফারেন্সিয়াল ভিতরে যে ডিফারেন্সিয়াল অয়েল আছে ওই অয়েলটা সার্কুলেশন হওয়ার পরে ওখান থেকে গ্যাস তৈরি হয়। গ্যাসটা যেন দ্রুত বাইরে যায় সেজন্য এখানে একটা গ্যাস পাইপ দেওয়া হয়েছে। এই গাড়িটার পিছনের চাকায় ডান এবং বাম উভয় পাশে ব্রেক অ্যাকচুয়েটরের সাথে অটোমেটিক স্ল্যাক অ্যাডজাস্টার সংযোগ দেওয়া আছে। এই যে দেখুন স্ল্যাক অ্যাডজাস্টার এখানে সংযুক্ত অবস্থায় আছে। এই স্ল্যাক অ্যাডজাস্টার থাকার ফলে যখন আপনার ব্রেক শুটা ক্ষয়ে যাবে তখন অটোমেটিক এই স্ল্যাক অ্যাডজাস্টার তার ব্রেক শুকে অ্যাডজাস্ট করে নিয়ে নেবে এবং একদম অ্যাকুরেটভাবেই ব্রেকিং প্রক্রিয়া প্রদান করবে। এটা খুলে আর অ্যাডজাস্ট করা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। ট্রান্সমিশন গিয়ারবক্স হিসেবে এই গাড়িতে সিনক্রোমেশ ওভারড্রাইভ গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স, অর্থাৎ 6 স্পিড সামনে এবং 1 স্পিড পিছনে, টোটাল 7 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিন মডেল হচ্ছে H সিরিজ
4 সিলিন্ডার 3.8 লিটার BS3 টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ইঞ্জিন। এখানে এইচ সিরিজ বলতে এই গাড়ির ইঞ্জিনটা লিলেন কোম্পানি এবং জাপানের হিনো কোম্পানি যৌথভাবে তৈরি করছে। এজন্য এই গাড়ির ইঞ্জিনের উপরে এইচ সিরিজ খোদাই করে লেখা থাকে, অর্থাৎ এটা হিনো সিরিজের ইঞ্জিন। যদি উপর থেকে দেখি তবে ইঞ্জিনটা এমন দেখাবে। এটা হচ্ছে 4 সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন এবং এই ইঞ্জিনের সাথে যে ফুয়েল পাম্পটি দেওয়া আছে এটা বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প এবং এর গভর্নরটি সম্পূর্ণ মেকানিক্যাল, অর্থাৎ এই গাড়িতে যে ফুয়েল পাম্পটি ব্যবহার করা হয়েছে এটি লাইন পাম্প। সেলফ স্টার্টার মোটর, বড় একটি সেলফ স্টার্টার মোটর দেওয়া আছে। এটা হচ্ছে টার্বোচার্জার। এটার কাজ ইঞ্জিন সিলিন্ডারে বেশি পরিমাণে বাতাস ঢোকানো এবং এক্সস্ট স্ট্রোক থেকে বেশি পরিমাণে গ্যাস দ্রুত বাইর করে দেওয়া। এটা হচ্ছে অল্টারনেটর। এই ইঞ্জিনের সিসি হচ্ছে 3839 সিসি এবং ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার 120 হর্স পাওয়ার এবং 2400 RPM। ম্যাক্সিমাম আউটপুট টর্ক 415 নিউটন মিটার এবং 1400 RPM। এই গাড়িতে যে ক্লাস প্লেটটি ব্যবহার করা হয়েছে এটা 330 মিলিমিটার ডায়া এবং এই ক্লাস প্লেটটি ড্রাই ফ্রিকশন টাইপ এবং ক্লাসটি হাইড্রোলিক অ্যাকচুয়েশন দ্বারা পরিচালিত হয়ে থাকে। যদি কখনো ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় তাহলে মেকানিক্সদের কাছে যাওয়ার আগে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখতে পারবেন। সেটা হলো, এটা হচ্ছে ক্লাস স্লিপ সিলিন্ডার। এর উপরে যে একটা পিন দেখা যাচ্ছে, এই যে পিনটা, যখন ক্লাস ক্ষয় হয়ে যাবে বা ক্লাস নষ্ট হতে থাকবে তখন এই পিনটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে। এই যে এইখানে যে মার্কিং করার জন্য একটা যে পিন দেখছেন, এটা আস্তে আস্তে বাইরের দিকে চলে আসবে। এই যে কালো অংশটা, তখন দেখবেন যে ওখানে চকচক করতেছে উজ্জ্বল, তখন বুঝবেন যে আপনার ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে। এখানে বর্তমানে হচ্ছে কেবিন শক অ্যাবজর্ভারটা চিকন আছে, কিন্তু আপনি যখন প্রথম সার্ভিস করতে যাবেন তখন কোম্পানি থেকে এটা পরিবর্তন করে মোটা শক অ্যাবজর্ভার দিয়ে দিবে। BS3 ইনলাইন পাম্প, মেকানিক্যাল গভর্নর যুক্ত। ইঞ্জিন কুলিং ফ্যানটা ভিসকাস টাইপ। সামনের চাকা সার্ভিস ব্রেক। এখানে একটি ওয়াটার সেপারেটর দেওয়া আছে। এই ওয়াটার সেপারেটরের একটা বিশেষ গুণ আছে। সাধারণত বাংলাদেশে যে ডিজেল ফুয়েল পাওয়া যায় তার ভিতরে 30 থেকে 40% থাকে পানি। ডিজেল থেকে এই পানিকে আলাদা করার জন্য এখানে একটি ওয়াটার সেপারেটর দেওয়া আছে।
মনে করেন যে এটা একটা গ্লাস, আপনি এর ভিতরে পানি ঢালতেছেন, একসময় গ্লাসটা পূর্ণ হয়ে যাবে, এরপরে যত পানি দেবেন সব পানি উপচে পড়ে যাবে। ঠিক তেমনি ডিজেলের ভিতরে যে পানি আছে ওই পানিটা এখানে জমা হয়, জমা হতে 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 এটা পূর্ণ হয়ে যায়। আপনি যদি একটা নির্দিষ্ট সময় পর পর এই নিচের এটা ঢেলা দিয়ে যদি ওই পানিটাকে ফেলে দেন, তাহলে এটা সবসময় ফাঁকা থাকবে এবং নতুন যে পানিটা আসবে এটা জমা হতে থাকবে। আর যদি এটা আপনি কখনো ঢেলা না দিয়ে পানিটা যদি না ফেলেন, তাহলে পানি জমা হওয়ার পরে পানি যখন এখানে আর দাঁড়ানোর জায়গা পাবে না, তখন এই পাইপ দিয়ে পানিটা চলে যাবে পাম্পে। এই যে পাম্পে চলে যাবে, পাম্প থেকে চলে যাবে ইঞ্জিনের এই ইঞ্জেক্টর হয়ে সিলিন্ডারে। তখন আপনার গাড়ি বারবার ডিস্টার্ব দিতে থাকবে, ধোঁয়া মারবে এবং দেখা যায় যে দ্রুত ইঞ্জেক্টর নজলগুলো নষ্ট হয়ে যাবে, এমনকি আপনার পাম্পটাও নষ্ট হয়ে যেতে পারে। এজন্য নির্দিষ্ট সময় পর পর 2-1 দিন পর পর এটা ঢেলা দিবেন, ঢেলা দিয়ে পানিটা ফেলে দেবেন, পানিটা ফেলে দিয়ে আবার সুন্দর করে এটা টাইট দিয়ে দিবেন। তারপরে এখানে একটা এসি পাম্প আছে, এই যে এসি পাম্পটা ঢেলা দিয়ে এসি পাম্প করে দেবেন। যখন এটা হার্ড হয়ে যাবে আবার সুন্দর করে এটা ভালোভাবে আটকে দেবেন। এটা যদি এখানে ঢিল থাকে তাহলে এখান থেকে আবার হাওয়া ঢুকবে। ব্যাটারির পানিটা নিয়মিত পরীক্ষা করবেন। এখানে যে দাগ দেওয়া আছে এটা হচ্ছে আপার লেভেল, এটা হচ্ছে লোয়ার লেভেল। লোয়ার লেভেলের অর্থ হচ্ছে এর নিচে যাওয়া যাবে না এবং আপার লেভেলের অর্থ হচ্ছে এর উপরে যাওয়া যাবে না। যদি মাঝ বরাবরও থাকে সমস্যা নাই। যদি আপনি এখান থেকে দেখতে চান যে আমার পানির লেভেলটা কেমন থাকবে, তাহলে এখানে খেয়াল করলে দেখবেন যে এর মুখে একটা প্লাস্টিক আছে, যে প্লাস্টিকটা ভিতরের দিকে ঢুকছে। ওই প্লাস্টিকের মাথা বরাবর, ওই যে যদি মাথা বরাবর রাখেন তাহলে ঠিক আছে। প্রতি সপ্তাহে একবার করে এই ব্যাটারি পানিটা হাইড্রোমিটার দিয়ে পরীক্ষা করবেন যে গ্র্যাভিটি ঠিক আছে কিনা। রেডিয়েটর কুলান্ট রিজার্ভার ট্যাঙ্ক, এখানে একটা মিনিমাম এবং উপরে একটা ম্যাক্সিমাম দাগ আছে। যদি আপনি এই মাঝ বরাবর থাকে আপনার পানির লেভেল সমস্যা নাই, কিন্তু এর উপরে যাওয়া যাবে না আর এই মিনিমামের নিচে যাওয়া যাবে না। যদি আপনি উপরে দিয়ে দেন তাহলে যখন গাড়ির ইঞ্জিনটা স্টার্টে থাকে তখন এই পানিটা সার্কুলেশন হয় এবং এর ভিতরে গ্যাস জমা হয়। এই গ্যাস জমা হওয়ার জন্য এর উপরে একটা ফাঁকা জায়গা দিতে হবে। যদি আপনি এই জায়গাটা না দেন তাহলে এটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আর যদি এই লেভেলের উপরে দিয়ে দেন তাহলে এই পানিটা এখান থেকেও পড়ে যেতে পারে যদি মুখটা ঢেলা থাকে। এজন্য আপনি মিনিমাম দেবেন আর উপরে ম্যাক্সিমাম এর নিচে দিয়ে দেবেন। আর এই পানির একটা বিশেষ গুণাগুণ আছে। এই পানির গুণাগুণটা হলো এটা -28°C তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকে, অর্থাৎ -28° তাপমাত্রা পর্যন্ত এই পানিটা বরফে পরিণত হবে না এবং 189°C তাপমাত্রা পর্যন্ত এই পানিটা স্বাভাবিক থাকে। সাধারণত আমরা যে খাওয়ার পানি পান করি বা রান্নার কাজে ব্যবহার করি এই পানিটা 80°C তাপমাত্রায় ফুটতে শুরু করে, কিন্তু এখানে যে রেডিয়েটর কুলান্টটা দেওয়া আছে এই কুলান্টটা 189°C তাপমাত্রা পর্যন্ত স্বাভাবিক থাকবে। সে কারণে যদি আপনি এখানে সাধারণত খাওয়ার পানি বা দোকান থেকে অনেক ড্রাইভার মাম পানি এখানে দিয়ে দেয়, যদি আপনি এই পানি এখানে প্রবেশ করান তাহলে দেখা যায় যে 80°C তাপমাত্রায় এই পানিটা গরম হয়ে যায়। হ্যাঁ, আর এইখানে যে রেডিয়েটর কুলান্ট দেওয়া আছে এটাকে এর ভিতরে যে কেমিক্যালটা আছে এটা হচ্ছে ইথাইল গ্লাইকন বা বিভিন্ন সিনথেটিক এখানে আইটেম দেওয়া আছে, যার কারণে এটা 189°C তাপমাত্রা পর্যন্ত এই পানিটা স্বাভাবিক থাকে। আবার শীত প্রধান দেশে 0°C তাপমাত্রায় পানি কিন্তু বরফে পরিণত হয়ে যায়, কিন্তু এখানে এই কেমিক্যাল দেওয়ার ফলে
এটা হচ্ছে -28 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এই পানিটা স্বাভাবিক থাকবে, অর্থাৎ এটা আর বরফ হবে না। এখন আপনি যদি এখানে এই পানিটা না দিয়ে, রেডিয়েটর কুলার না দিয়ে আপনি যদি সাদা পানি ব্যবহার করেন, পুকুরের পানি ব্যবহার করেন, তাহলে কি হবে? আপনার এই ইঞ্জিনের ভিতরে স্কেলিং পড়বে, গাত পড়বে, পড়ে এই ইঞ্জিন ব্লকের ভিতর দিয়ে কিছু ছিদ্র আছে যেখান দিয়ে এই পানিটা চলাচল করে, এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ময়লা জমে আপনার ইঞ্জিন বারবার ওভারহিট হতে থাকবে। এই যে রেডিয়েটর উপরটা হচ্ছে এইটা হচ্ছে রেডিয়েটর, আর এই আমার আঙ্গুলের মাথায় যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা থার্মোস্ট্যাট ভাল্ব আছে। অনেকে করে কি, এই থার্মোস্ট্যাট ভাল্বটা ওখান থেকে খুলে বাদ দিয়ে দেয়, এটা একটা ভুল কাজ করে। থার্মোস্ট্যাট ভাল্বের একটা কাজ হচ্ছে যে এটা নির্দিষ্ট তাপমাত্রায় থার্মোস্ট্যাট তার ভাল্বকে ওপেন করে দেয়, তখন রেডিয়েটর থেকে ইঞ্জিনে পানি সার্কুলেশন শুরু হয় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায়, যেমন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গেলে থার্মোস্ট্যাট ভাল্বটা ওপেন হয়ে যায়। আপনার ইঞ্জিনের যখন তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে, তখন সে নিজে নিজে ভাল্বটা খুলে দেবে এবং ইঞ্জিনে পানি সার্কুলেশন শুরু হবে। আর যদি এর নিচে থাকে তো সে তার ভাল্বকে বন্ধ রাখে। এর একটা বিশেষ সুবিধা হচ্ছে, শীতকালে দেখবেন যে যখন আপনার গাড়ি আপনি স্টার্ট দেন, তখন হচ্ছে গাড়িটা স্টার্ট নিতে চায় না, বারবার সেলফ দিয়ে যাচ্ছেন। তো যদি এই থার্মোস্ট্যাট ভাল্বটা থাকে, আপনি গাড়ির ইঞ্জিন অফ করার পরে সে ওখানে ওই থার্মোস্ট্যাট ভাল্বটা তার ভাল্বকে অফ করে রাখে, যে কারণে ইঞ্জিনের ভিতরে যে গরম পানিটা আছে, ওই গরম পানিটা আর ঠান্ডা হয় না, ইঞ্জিনটাকে হালকা উষ্ণ গরম রেখে দেয় সব সময়। এবং শীতের সকালে যদি আপনি এসে ইঞ্জিনটা স্টার্ট দেন, তাহলে ইঞ্জিনটা উষ্ণ গরম থাকার কারণে সাথে সাথে ইঞ্জিনটা স্টার্ট নেবে। আর যারা এখান থেকে থার্মোস্ট্যাট ভাল্বটা বাদ দিয়ে ফেলে দেয়, এই ওয়াটার জ্যাকেটের এখান থেকে নিয়ে ফেলে দেয়, তাদের ইঞ্জিনটা শীতের সময় দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং স্টার্ট দিতে চাইলে তখন আর সহজেই স্টার্ট নেয় না। সেলফ মেরে মেরে ইঞ্জিন গরম করে তারপর স্টার্ট দিতে হয়, তখন আপনার সেলফটা নষ্ট হয়ে যাবে। এখানে এই যে পাওয়ার অয়েল রিজার্ভার ট্যাঙ্ক, একটা কথা বলে রাখি যে এই ওয়াটার কুলারটার একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময় আছে। মনে করেন যে 80,000 কিলো বা 85,000 কিলো পরে এই রেডিয়েটর ওয়াটার কুলারটা বাদ দিয়ে দিতে হয়। এটা যে আপনার কমে গেছে, আপনি আবার ঢাললেন, কমে গেছে আবার ঢাললেন, এভাবে যদি ঢালতে থাকেন তাহলে একসময় ওর যে গ্র্যাভিটিটা নষ্ট হয়ে যায়, ওর কার্যক্ষমতা কমে যায়, তখন আর ঠিকমতো কাজ করতে পারবে না। এজন্য আপনার 80,000 কিলো পরে রেডিয়েটর পানিটা সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন। এটা হচ্ছে পাওয়ার অয়েল রিজার্ভার ট্যাঙ্ক। এখানে হচ্ছে মিনিমাম দাগ আছে এবং ম্যাক্সিমাম দাগ আছে। এই ম্যাক্সিমামের উপরে উঠা যাবে না এবং মিনিমামের নিচে যাওয়া যাবে না, মাঝ বরাবর থাকলেও সমস্যা নাই। আর এখানে দেখেন একটু ফাঁকা আছে, এরকম একটা ফাঁকা রাখতে হবে, কারণ যখন আপনি গাড়িটা চালনা করবেন তখন পাওয়ার স্টিয়ারিং ডানে বামে কাটানোর ফলে এখানে অয়েল সার্কুলেশন হয় এবং অয়েলের ভিতরে গ্যাস হয়। সেই গ্যাসকে এখানে দাঁড়ানোর জন্য জায়গা দিতে হবে। যদি আপনি গ্যাস দাঁড়ানোর জন্য জায়গা না দেন, তাহলে এই ট্যাঙ্কের মুখটা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে এয়ার ক্লিনার ফিল্টার। এখানে একটা বড় ফিল্টার আছে এবং ভিতরে একটা ছোট ফিল্টার আছে। এই বড় ফিল্টারটার কাজ হচ্ছে বড় ময়লাকে ধরে রাখা এবং ছোট ফিল্টারের কাজ হচ্ছে ছোট ময়লাকে ধরে রাখা। বড় ফিল্টার যে ময়লাটা ধরতে পারবে না, ছোট ফিল্টার সেই ময়লাটাকে ধরবে। তো এই বড় ফিল্টারটা কি করে 70% ময়লাকে আটকে রাখে এবং ছোট ফিল্টারটা 30% ময়লাকে আটকে রাখে। টোটাল 100% বিশুদ্ধ বাতাস আপনার ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করবে। অনেকে করে কি যে যখন ময়লা পড়ে যায় তখন এই ফিল্টারটাকে হাওয়া মেরে এই ফিল্টারটা আবার ব্যবহার করে, যেটা সম্পূর্ণ একটা ভুল কাজ। দেখুন, এই ফিল্টার বক্সের উপরে এখানে একটা লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে, এটাকে বলা আছে সার্ভিস ইন্ডিকেটর। এখানে যে সাদা জায়গাটা,
যখন আপনার এই ফিল্টারটা ময়লা পড়ে জাম হয়ে যাবে, ফিল্টারটা ময়লা পড়ে জাম হয়ে যাওয়ার ফলে বাতাস আর ইঞ্জিনে যাবে না, তখন এই সাদা জায়গাটা লাল হয়ে যাবে। এই জায়গাটা, এটা মাথায় চাপ দিলে এর ভিতরেই দেখেন নড়াচড়া করছে, এই যে মাথায় চাপ দেওয়া যায়, এই জায়গাটা লাল হয়ে যাবে। আপনি প্রতিদিন সকালে গাড়িতে ওঠার আগে এখানে দেখবেন যে জায়গাটা লাল নাকি সাদা আছে। যদি লাল হয়ে যায় বুঝবেন যে আপনার ফিল্টারটা ময়লা পড়ে জাম হয়ে গেছে। আবার এর মাথায় চাপ দিলে লাল সিগন্যালটা উঠে যাবে। তখন এই ফিল্টারটা কী করবেন, আপনি নিয়ে রোদ্রে দিবেন। রোদ্রে দিয়ে আস্তে আস্তে টোকা দেবেন, হাত দিয়ে দু একটা থাবা দিবেন, দেখবেন যে ময়লা পড়ে যাবে। কিন্তু এই ফিল্টারে কখনো বাতাস দেওয়া যাবে না। কাগজের যে ফিল্টার আছে, যে কোম্পানির গাড়ি হোক, যারা এই কাগজের ফিল্টার ব্যবহার করে, এই ফিল্টারে কোনোভাবে হাওয়া দেওয়া যাবে না। যদি হাওয়া দেন তাহলে কি হবে দেখেন, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে, এই ফিল্টারটা কিন্তু কাগজের তৈরি, আর এই কাগজের ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, যে ছিদ্র দিয়েই কিন্তু বাতাস প্রবেশ করে। এখন এই ফিল্টারটা যখন ময়লা পড়ে জাম হয়ে যায় এবং বাতাস জোরে জোরে বাতাস টানে টার্বোচার্জার থেকে, তখন ওই জায়গাটা ভিজা ভিজা থাকে, ফিল্টারের ওই কাগজটা হালকা ভিজা ভিজা থাকে। তখন আপনি নিয়ে যদি হাওয়ার প্রেশার দিয়ে এখানে হাওয়া দেন, তখন ওই সূক্ষ্ম ছিদ্রটা বড়ো হয়ে যায়, এমনকি ওই কাগজটা ছিঁড়ে যায়, যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না। তখন এখান থেকে ময়লা হু করে প্রবেশ করবে। আবার অনেকে করে কি, গাড়িটা নিয়ে ছোটো ফিল্টারটা ফেলে দেয়, বলে যে ছোটো ফিল্টার থাকলে ইঞ্জিন দৌড়ায় কম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনি ছোটো ফিল্টারটা ফেলে দেন, তাহলে আপনার 30% ময়লা ইঞ্জিনে চলে যাবে, এবং এই ফিল্টারটা যদি হাওয়া মেরে আপনি ব্যবহার করেন, তাহলে কাগজটা ছিঁড়ে যাবে। তখন ছোটো ফিল্টারও থাকবে না, বড়ো ফিল্টারটা আপনি হাওয়া মারলেন এবং ছিঁড়ে গেল, যে কারণে আপনার ময়লা ধরে রাখার আর কোনো কেউ থাকলো না। তখন ময়লা হু করে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করবে। দেখা যাবে যে বছর না যেতেই আপনার ইঞ্জিন ওভারহিলিং করা রাখছে। ছোটো ফিল্টার কোম্পানি দিয়েছে ওভার সেফটির জন্য, আর এখানে একটা টার্বো চার্জার দেওয়া আছে, এটা হচ্ছে টার্বো চার্জার। এই টার্বো চার্জারের কাজ হচ্ছে আপনার ইঞ্জিনে যতটুকু বাতাস দরকার ঠিক ততটুকু বাতাস সে এই যে ফিল্টার থেকে এখান থেকে নিয়ে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করাবে। এখন যদি আপনি ছোটো ফিল্টার লাগায় রাখেন, তাহলে তো আপনার ইঞ্জিনে বাতাস কম যাওয়ার কোনো কথাই নাই, কারণ এই টার্বো চার্জার এর কাজ হচ্ছে যতটুকু ইঞ্জিনে বাতাস লাগবে ঠিক সেই পরিমাণে বেশি পরিমাণে বাতাস ও ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করাবে। জোর করে বাতাস আপনার ইঞ্জিন সিলিন্ডারে সে দিয়ে দিবে। তো এখন আপনি যদি বলেন যে ছোটো ফিল্টার থাকলে আমার ইঞ্জিনে বাতাস কম যাচ্ছে, এটা তো সম্পূর্ণ একটা ভুল ধারণা। আরেকটা বিষয় আমি বলে রাখি, যদি আপনি কখনো ফিল্টারে হাওয়া মারেন, ফিল্টারের কাগজটা ছিঁড়ে যায়, তাহলে কি হবে, এখান থেকে ময়লা প্রবেশ করবে, প্রবেশ করে এই পাইপ দিয়ে এসে এই টার্বো চার্জারে প্রবেশ করবে। এই টার্বো চার্জারের এখানে একটা পাখা আছে, সেই পাখাটার কাজ হচ্ছে আপনার এই ফিল্টার থেকে বাতাসকে টেনে নিয়ে আসা এবং ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করানো। তো এই পাখাটা পার মিনিটে প্রায় 2 থেকে 3 লক্ষ বার ঘোরে। তো সেই হিসেবে দেখা যায় যে এটা পার সেকেন্ডে হয়তো 3 থেকে 5,000 বার ঘোরে। তাহলে আপনি বোঝেন এটা কত দ্রুত ঘুরছে। আমি একটা কথা বলতেছি, এর ভিতরে 3 থেকে 5,000 বার তার ঘোরা হয়ে গেছে। তো এখানে যদি একটা ময়লা পড়ে বা একটা বালুকণা পড়ে, সাথে সাথে ওখানটা একটা স্ক্র্যাচ হয়ে যাবে, তখন আপনার এই টার্বো চার্জারটা নষ্ট হয়ে যেতে পারে। টার্বো চার্জার থেকে বাতাস এখন প্রবেশ করবে এখানে ইন্টারকুলারে। এখানে যে এটা হচ্ছে ইন্টারকুলার। তো যদি আমি এখানে নিচে প্রবেশ করি এবং দেখাই, দেখেন এই ইন্টারকুলারে অনেকগুলো টিউব আছে। এই ইন্টারকুলারের কাজ হচ্ছে বাতাসকে ঘন করা। তো এখন এই ইন্টারকুলার দিয়ে যে বাতাস এই টিউব দিয়ে প্রবেশ করবে, এই টিউব দিয়ে প্রবেশ করবে, এখান থেকে যাবে, এখান থেকে প্রবেশ করবে, এখান থেকে যাবে। তো যদি আপনি এই ফিল্টারে হাওয়া মারেন, তাহলে এই ইন্টারকুলারের টিউবগুলো ওখানে ধুলা জমে সব টিউবগুলো বন্ধ হয়ে যাবে, তখন আপনার গাড়িতে আর বাতাস প্রবেশ করবে না। এই ইন্টারকুলারের এখানে টিউবে যখন ময়লা জমে ওটা পূর্ণ হয়ে যাবে, তখন ওখান দিয়ে বাতাস আর আসতে পারবে না।
তখন বেশি পরিমাণে বাতাস আপনার ইঞ্জিনে আর প্রবেশ করবে না, তখন আপনার ফুয়েল খরচ বেড়ে যাবে। আপনি বলবেন যে কি হলো আমার এত ডিজেল খরচ বেশি হচ্ছে কেন? কিন্তু এটা তো আপনার ব্যবহারেরই ফল। আপনি ফুয়েল ফিল্টারে হাওয়া মারলে আপনার এখানে এই ইন্টারকুলারের যে টিউবগুলো ওখানে ময়লা পড়ে জমে ওটা পূর্ণ হয়ে যাবে, ওখান দিয়ে আর বাতাস আসতে পারবে না। আবার এখানে দেখেন এই যে ইন্টারকুলার থেকে এখানে আসছে, এই যে এইখান দিয়েই কিন্তু ইঞ্জিন সিলিন্ডারে বাতাস প্রবেশ করে। সেখান থেকে দেখেন একটা পাইপ আসছে, এসে এই যে ফুয়েল পাম্পের গভর্নরে প্রবেশ করছে। অর্থাৎ এই বাতাস কিন্তু ফুয়েল পাম্পের গভর্নরে এখানেও প্রবেশ করে। এই যে বাতাসটা এখান দিয়ে এখানে এসে ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। আর এটা হচ্ছে আপনার ভ্যাকুয়াম বুস্টার। এটা হচ্ছে ভ্যাকুয়াম বুস্টার। এটা আসছে কোথা থেকে? এই দেখেন ওই যে ফিল্টারের লাইন থেকে আসছে। এখান থেকে বাতাস আসে ভ্যাকুয়াম বুস্টারে এবং এইখান থেকে এই বাতাসটা চলে যায় এই যে ফুয়েল রিজার্ভার ট্যাঙ্কে। এখানে একটা আর এখানে দুইটা, তিনটা ফুয়েল রিজার্ভার ট্যাঙ্ক আছে এবং এই বাতাসগুলো এই যে পাইপ দিয়ে ফুয়েল রিজার্ভার ট্যাঙ্কে প্রবেশ করে। আপনি যদি ফুয়েল ফিল্টারে হাওয়া মারেন তাহলে ফুয়েল ফিল্টারের কাগজগুলো ছিঁড়ে যাবে এবং ওই ময়লাগুলো এসে ফুয়েল ট্যাঙ্ক রিজার্ভারে জমা হবে। এই পাইপগুলোর ভিতরে এসে ময়লাগুলো জমা হবে, তখন এই ফুয়েল ট্যাঙ্ক রিজার্ভার আস্তে আস্তে ময়লায় পূর্ণ হয়ে যাবে। মনে করুন যে এখানে বাতাস থাকবে 30 কেজি, কিন্তু এখানে ধুলা ময়লা জমে হয়ে ওর ভিতরে ধুলা জমে আপনার আর 30 কেজি বাতাস দাঁড়ানোর জায়গা নাই, এখানে বাতাস দাঁড়াবে 10 কেজি। তখন আপনি ব্রেক মারলেন অথবা ইয়ার হর্ন দিলেন, এরপরে যখন আবার ব্রেক দিতে যাবেন তখন আর এখানে বাতাস থাকবে না, বাতাস শেষ হয়ে যাবে। কারণ এখানে ময়লা পড়ে আপনার বাতাস দাঁড়ানোর জায়গাটাও ময়লাই দখল করে নিয়ে নিয়েছে। যেখানে 30 কেজি বাতাস থাকার কথা সেখানে আছে 10 কেজি, তখন তো আপনি ভালো ব্রেক পাবেন না। তাহলে বুঝতে পারছেন তো যে যদি আপনি এয়ার ফিল্টারে হাওয়া মারেন তাহলে আপনার কত ক্ষতি হবে। প্রথমত আপনার টার্বোচার্জারটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইন্টারকুলারের ভিতরে ময়লা জমে ওখান দিয়ে বাতাস আর আসবে না, তখন ইঞ্জিন আপনার দম দেবে, লোড বহন ক্ষমতা ইঞ্জিনের কমে যাবে। এরপরে আপনার ভ্যাকুয়াম বুস্টার নষ্ট হয়ে যেতে পারে। এখানে আপনার যে রিজার্ভার যে হাওয়ার রিজার্ভার ট্যাঙ্ক আছে এখানে ময়লা পড়ে সব এটা ভরাট হয়ে যাবে, তখন আপনার গাড়ি তার ব্রেক নেবে না। এবং এখানে একটি যে ডিডি ইউনিট আছে, এই ডিডি ইউনিটের কাজটা হচ্ছে বাতাসকে শুকানো এবং এখান থেকে ফিল্টারিং করে এই রিজার্ভার ট্যাঙ্কে এখানে প্রবেশ করানো। ওই ডিডি ইউনিটটাও নষ্ট হয়ে যেতে পারে। এখানে দেখেন এই যে ব্রেক অ্যাকচুয়েটার, এর ভিতরে বাতাস গিয়ে এটাকে অপারেট করে তারপর ব্রেকিং প্রক্রিয়া প্রদান করে। যদি এর ভিতরেও ময়লা জমে যায় তাহলে এর ভিতরে যে স্প্রিং আছে বা এর ভিতরে যে আইটেমগুলো আছে এগুলো সবগুলো ওই ময়লা জমে অকার্যকর হয়ে যাবে, তখন আপনার ভালো ব্রেকও পাবেন না। দেখা যায় যে বছরে আপনি যদি নিয়মিত নিয়ম মেনে ফিল্টার পরিবর্তন করেন, এখন আপনি বলতে পারেন যে আমার ফিল্টার পরিবর্তন করার সময় তাহলে কত? আসলে ফিল্টার পরিবর্তন করার নির্দিষ্ট কোনো সময় নেই। এটা আপনার 3 মাসেও নষ্ট হতে পারে, 4 মাসেও নষ্ট হতে পারে। তো যখন আপনার ফিল্টারটা নষ্ট হয়ে যাবে তখন তখন এখানে লাল সিগন্যাল দিবে, তখন বুঝবেন যে আপনার ফিল্টারে ময়লা পড়ে এটা জাম হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তখন এই বড়ো ফিল্টারটা আপনাকে পাল্টাতে হবে। আর এর ভিতরে যে ছোটো ফিল্টার আছে ওটা থাকবে। প্রথমবার আপনি যে বড়োটা পাল্টাবেন ছোটোটা থাকবে, দ্বিতীয়বার এখানে লাল সিগন্যাল দিলে আবার বড়োটা পাল্টাবেন ছোটোটা থাকবে। যখন 3 বার আবার এখানে লাল সিগন্যাল দিবে তখন ছোট বড়ো দুটা পাল্টাবেন। কোনোভাবে হাওয়া দিয়ে ফিল্টার এখানে ব্যবহার করা যাবে না। যদি হাওয়া দিয়ে ফিল্টার ব্যবহার করেন তাহলে কি ক্ষতি হবে
সেটা আপনাকে আমি তো বললাম। আর নতুন ফিল্টার দিয়ে আপনি এর মাথা এখানে প্রেস করবেন, এই যে এখানে মাথায় প্রেস করবেন, তখন লাল সিগন্যাল উঠে যাবে। এখন আমরা কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব। এটা হচ্ছে ড্রাইভারের সিট। এই ড্রাইভারের সিটটা হচ্ছে 6 ওয়ে অ্যাডজাস্টেবল, মানে এটা সামনে পিছে সবভাবে আঁকপাস করা যায়। ড্রাইভার যদি লম্বা হয়ে থাকে বা খাটো হয়ে থাকে, সে তার ইচ্ছে মতো সিটটা সামনে পিছে নিয়ে খুব আরামসে বসতে পারবে। এই পিছনে দেওয়া আছে এটা স্লিপার সিট। এখানে একটা মানুষ অনায়াসে খুব ভালোভাবে ঘুমাতে পারবে। যে গাড়ির সামনে যে লেখা আছে 12-14 স্লিপার এসসি, এই 12-14 এসসি এর অর্থ হচ্ছে স্লিপার কেবিন, মানে এই গাড়িতে ঘুমানো যায়, এই কেবিনে ঘুমানো যায়। এটা হচ্ছে হেল্পার সিট। এটা হচ্ছে টুল বক্স। এখানে একটা 12 ভোল্টের একটা লাইন দেওয়া আছে, এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন বন্ধ করার জন্য স্টপ লিভার। ইমার্জেন্সি সুইচ। এটা হচ্ছে হেডলাইটটা অ্যাডজাস্ট করার জন্য। আর এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড। এখানে এয়ার প্রেশারের জন্য এই যে দুইটা, নিচে এয়ার প্রেশারের জন্য দুইটা। এখানে আছে হচ্ছে গাড়িটা কত কিলোমিটার বেগে চলছে। নিচে এখানে একটা ছোট ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে আরপিএম। এটা হচ্ছে ওভারহিটের মিটার এবং এটা হচ্ছে ফুয়েলের মিটার। এখানে একটা বিষয় বলে রাখি, যে গাড়িটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অশোক লেল্যান্ডের গাড়ি। আর এখানে 100 এর পরে একটা লাল চিহ্ন দেওয়া আছে। যখন এই কাঁটাটা লাল চিহ্নে যাবে তখন বুঝবেন যে আপনার ইঞ্জিনটি ওভারহিট হয়েছে। 80-তে থাকলেও সমস্যা নেই, 90 থাকলেও সমস্যা নেই, 100 থাকলেও সমস্যা নেই। 100 এর পরে যখন লাল চিহ্নতে যাবে তখন বুঝবেন যে ইঞ্জিনটি ওভারহিট হচ্ছে। বাংলাদেশে অনেক কোম্পানির গাড়ি ব্যবহার করা হয়। কিছু কিছু গাড়িতে আছে যে 80 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে লাল দাগ দেওয়া আছে। আর অনেক ড্রাইভার যখন হঠাৎ করে লিল্যান্ডের গাড়িতে আসে তখন একটু ভয় পেয়ে যায় যে 80-তে উঠে গেল, কিন্তু এটা স্বাভাবিক। স্টিয়ারিংটি হচ্ছে পাওয়ার স্টিয়ারিং। এখানে উইপারের অপারেশন সিস্টেম দেওয়া আছে। এছাড়া যে এক্সস্ট ব্রেক বা যে হপার ব্রেক বলে যেটা, সেটা দেওয়া আছে। এখানে কাছে টেনে এখানে যদি আপনি ব্রেক দেন, এই যে এখানে একটা সুইচ দেওয়া আছে, এই যে দেখাচ্ছি আমি, এই যে এই সুইচটা হচ্ছে হপার ব্রেকের বা এক্সস্ট ব্রেক বা ইয়ার লক যে যেটা বলে থাকে। এখানে সুইচটা টান দিয়ে ব্রেকের চাপ দিলে অফার ব্রেকটা কাজ করবে। ব্রেক প্যাডেল চাপেন, আবার সামনের দিকে দিলে এটা অফ হয়ে যাবে। আর এখানে আছে হেডলাইট, পার্কিং লাইট, হর্ন, এগুলোর বিষয় দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে কম্বিনেশন সুইচ। আর স্টিয়ারিংটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং।
একটা সিনক্রোমেশ ওভারড্রাইভ গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে, যার 6 স্পিড ফরওয়ার্ড এবং 1 স্পিড রিভার্স। 1 2 3 4 5 6, আর এটা হচ্ছে রিভার্স। এটা হচ্ছে সিট বেল্টের, ড্রাইভারের সিট বেল্ট কানেকশন, হেল্পারের সিট বেল্ট কানেকশন। স্লিপার সিটের নিচে একটা বক্স আছে। আপনি চাইলে এখানে মালামাল রাখতে পারবেন। এছাড়া এই যে রুম লাইট, সান প্রোটেক্টর। এটা হচ্ছে গাড়ির পার্কিং ব্রেক সুইচ, অনেকে হ্যান্ড ব্রেকও বলে থাকেন। গাড়ির পিছনের চাকায় যে পার্কিং ব্রেক হয়ে থাকে সেটা অপারেট করতে হয় এখান থেকে। এখানে দেখেন এই যে এখানে লেখা আছে 1 আর এখানে লেখা আছে অফ। এই যে যদি আমি এপাশে দেখাই, যে এখানে লেখা আছে অফ এবং নিচে লেখা আছে 1। বর্তমানে পার্কিং ব্রেকটি 1 আছে, অর্থাৎ পিছনের চাকায় পার্কিং ব্রেক হয়ে আছে। এই অবস্থায় যদি আমি গাড়িটা স্টার্ট দিয়ে সামনে আগ পিছ করতে চাই, পারবো না, সাথে ইঞ্জিনটা অফ হয়ে যাবে, কারণ পিছনের চাকায় পার্কিং ব্রেক হয়ে আছে। যদি এই পার্কিং ব্রেকটা আমি অফ করতে চাই, লিভারের এই অংশটা আমি সামনের দিকে এই দিকে টান দিব। এই যে দেখুন, আমার হাতের দিকে খেয়াল করুন, এই যে টান দিলাম, টান দিয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠাবো, উঠে এখানে লক দিয়ে দেবো। এই যে লক হয়ে গেছে। এখন যদি আমি চাই তাহলে কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে সামনে পেছে আগ পাস করতে পারবো। পার্কিং ব্রেক এখন অফ অবস্থায় আছে। আবার যদি আমি এটা অন করতে চাই, তাহলে আবার এই অংশটা ধরে উপরের দিকে টান দিব, টান দিয়ে আস্তে আস্তে আবার নিচের দিকে নামিয়ে দিলাম। এখন আমার পার্কিং ব্রেকটা আবার অন হয়ে গেছে। তো এটাই ছিল কেবিনের ভিতরের সকল আইটেম। এটা আছে, এখানে নিচে আছে ফিউজ, ফিউজ সার্কিট, এখানে সকল ফিউজ রাখা আছে। এটা একটা প্রোটেক্ট দেওয়ার জন্য এটা রাখছে। যে হেল্পারের সিটটাও অ্যাডজাস্ট করা যায়, সকল সিস্টেম দেওয়া আছে। উইপার মোটরের পানির ট্যাঙ্ক, উইপার মোটর, এখানে সামনে একটা বড় বুলবার দেওয়া আছে, যে কারণে যদি কখনো গাড়িটা অ্যাক্সিডেন্টে পড়ে সামনের কেবিনটা ভালো থাকবে, ইঞ্জিনটা ভালো থাকবে। এটা হচ্ছে ক্লাস অয়েল বা ব্রেক অয়েল, ব্রেক মাস্টার সিলিন্ডার। আর এখানে সামনের বনেটটা লক হয়ে থাকে। হেডলাইট এবং ফ্রন্ট ডিরেকশন ল্যাম্পটা এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। এটা হচ্ছে ডিরেকশন ল্যাম্প আর এটা হচ্ছে হেডল্যাম্প। যে এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে ইন্টারকুলার, পিছনে এটা হচ্ছে রেডিয়েটর,
এখান থেকে যে ইঞ্জিন এবং বাকি সব কিছু দেখা যাচ্ছে। আর এই স্যাসিসটাকে বলে হচ্ছে ল্যাডার টাইপ ক্রস মেম্বার যুক্ত স্যাসিস। আর এই ক্রস মেম্বারগুলো বোল্ট সিস্টেম এবং রিভিট সিস্টেম। এই যে দেখুন, রিভিট এবং বোল্টেড। এখানে একটা রানার স্যাসিস দেওয়া হয়েছে। এই যে এটাকে বলে হচ্ছে অনেকে হুইল চ্যানেল বা রানার স্যাসিস বলে। এর নিচে হচ্ছে যে একটা ফিতা দেওয়া আছে, হুইল চ্যানেল বা রানার স্যাসিসের ফিতা। আর এটাই হচ্ছে মেন স্যাসিস। এটা রানার স্যাসিস আর এটাই হচ্ছে গাড়ির মেন স্যাসিস। আমি যে হপার ব্রেকের কথা বলতেছিলাম, এক্সস্ট ব্রেক, ইয়ার লক বা হপার ব্রেক যেটা বলেন, সেটাই যে এখান থেকে কাজ করে। যখন গাড়ি বৃষ্টিযুক্ত রাস্তায় চলতেছে, বারবার স্লিপ করতেছে বা কোনোভাবে আপনার গাড়িকে দ্রুত গতি কমিয়ে এনে ইঞ্জিন বন্ধ করা দরকার, তখন এই হপার ব্রেকটা এখানে যখন অপারেট করা হয় তখন এখান থেকে গ্যাসটা বাইরেতে দেয় না বা এই যে ধোঁয়াকে বাইরেতে দেয় না, এখান থেকে লক করে দিয়ে দেয়। তখন ইঞ্জিন যখন আর এক্সস্ট গ্যাস বাইর করতে পারে না, তখন ইঞ্জিনটা দম দিয়ে থাকে। তখন ইঞ্জিনটা হয় বন্ধ হয়ে যাবে বা দ্রুত তার শক্তি কমে যাবে। তখন গাড়িটা আপনি দ্রুত স্লো করতে পারবেন। এটাই হচ্ছে ওর কাজ। বাংলাদেশে যে সরকারি টোল প্লাজা বা ওয়েটেজ ক্লাসে, সেখানে ট্রাকের ক্ষেত্রে সর্বোচ্চ 22 টন ওজনের ট্রাক যাতায়াত করতে পারবে। অর্থাৎ ট্রাকের ওজন এবং মালামালের ওজন সহ সর্বমোট 22 টন হতে হবে। সেক্ষেত্রে তাস্কার জুনিয়র 12-14 আইএল স্লিপার গাড়ির আনুমানিক ওজনের বা লোড বহনের একটি হিসাব করব। এই হিসাবটি আমি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি। যেমন 12-14 আইএল স্লিপার গাড়ির স্যাসিসের ওজন 4295 কেজি। এখানে রানার স্যাসিস ব্যতীত স্যাসিস গাড়ির ওজন 4295 কেজি এবং রানার স্যাসিসের ওজন 200 কেজি। যদিও রানার স্যাসিসের ওজন একটু কম হয়ে থাকে, তারপরও আমি 200 কেজি পর্যন্ত ধরে নিয়েছি। এবং বডির ওজন ধরছি 2 টন 200 কেজি। যদি আপনি সবচেয়ে ভালো মালামাল দিয়ে এবং সবচেয়ে হার্ড বডি করেন, তাহলে আপনার 2 টন 200 কেজি এর উপরে যাবে না। যদিও 12-14 স্লিপার গাড়ির বডি করে থাকে, বডি মিস্ত্রিরা বলে থাকে যে এটা 1 টন 800 কেজি হয়ে থাকে, তারপরেও আমি বিভিন্ন বডি মিস্ত্রির সাথে কথা বলে এখানে তথ্য নিয়েছি যে হয়তো 2 টন 200 কেজি পর্যন্ত হতে পারে, এর উপরে আর যাবে না। তাহলে এখানে স্যাসিস গাড়ির ওজন 4295 কেজি, রানার স্যাসিসের ওজন 200 কেজি এবং বডির ওজন 2 টন 200 কেজি। তাহলে 12-14 গাড়ির সর্বমোট ওজন হয় বডি সহ 6695 কেজি। এটা সম্পূর্ণ গাড়ির ওজন বডি করার পরে। এখন 1 লিটার ডিজেলের ওজন যদি আমরা ধরি 900 গ্রাম, যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে আপনারা এখানে একটা ওজন পাবেন। বা 1 লিটার ডিজেল নিয়ে যদি আপনারা ওজন করে দেখেন স্কেলে বা পাল্লায়, তাহলে দেখবেন সেটা আনুমানিক 900 গ্রাম হয়ে থাকে। আরও কম হয়, কিন্তু আমি 900 গ্রাম ধরে রাখছি, বেশিটুকু আমি ধরছি। তো সেক্ষেত্রে 100 লিটার ডিজেলের ওজন হয় 90 কেজি। তাহলে 100 লিটার ডিজেল সহ মোট গাড়ির ওজন হয় 6785 কেজি। এখন ব্রিজ বা টোল স্কেল অনুমতি ক্যাপাসিটি অনুযায়ী যদি আমি 22 টন মাল নিতে চাই, গাড়ির ওজন সহ টোটাল 22 টন মাল নিতে চাই, সেক্ষেত্রে আমি কতটুকু মাল নিতে পারবো? তো ডিজেল সহ গাড়ির মোট ওজন আছে 6785 কেজি
সেখান থেকে আমি 22 টন থেকে এটা বাদ দিয়েছি, দিলে গাড়িটি লোড নিতে পারবে 15,215 কেজি বা 15 টন। এখানে 15 টন 215 কেজি দেখাচ্ছে, আমি এখানে সর্বোচ্চ পরিমাপটা নিয়েছি, এর উপরে কখনো যাবে না, সেই পরিমাপ নিয়ে হিসেব করছি। তো এখানে 15 টন 215 কেজি দেখাচ্ছে, তবে আপনারা এখানে 15 টন 500 কেজি অর্থাৎ 15.5 টন মালামাল নিতে পারবেন। এই হিসাবটা হচ্ছে অফিসিয়ালভাবে। আপনি এখানে অফিসিয়ালভাবে সর্বমোট 22 টন মালামাল নিয়ে ব্রিজ পার হতে পারবেন, সরকার অনুমোদিত আর কি, অনুমোদিতভাবে পার হতে পারবেন। কিন্তু আপনি যখন টোল বা কোনো স্কেল ওয়েট নাই সেসব এলাকায় যদি প্রবেশ করেন, তাহলে এই গাড়িতে আপনি 22 থেকে 28 টন মালামাল নিয়ে যাতায়াত করতে পারবেন। আর মাইলেজের ক্ষেত্রে লিল্যান্ড কোম্পানি থেকে বলে থাকে যে এই গাড়িতে 1 লিটার ডিজেলে 7 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। কিন্তু ভারতের রাস্তা আর বাংলাদেশের রাস্তার ভিতরে অনেক পার্থক্য আছে। আমাদের দেশে রাস্তা ভালো না, ডিজেল ভালো না, কারণ ডিজেলের ভিতরে পানি মিশ্রিত থাকে। মাইলেজটা নির্ভর করে রাস্তার উপরে, ডিজেলের উপরে, মালামাল লোডের উপরে, ড্রাইভারের গাড়ি চালনা করার ক্যাপাসিটির উপরে, তো অনেক বিষয়ের উপরে এই মাইলেজটা নির্ভর করে। তবে বাংলাদেশে যে 12-14 স্লিপার গাড়িগুলো চলাচল করছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে জানছি যে এটা পার ডিজেলে 6 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়, অর্থাৎ 1 লিটার ডিজেলে এর মাইলেজ পাওয়া যায় 6 কিলোমিটার। বিভিন্ন গাড়ির এমন তথ্য আরও জানতে চাইলে আমাদের সাথে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিভিন্ন গাড়ির এমন আরও তথ্য যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।